আজ 25 ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। বিডিআর হত্যাকাণ্ডে সেই নারকীয় ঘটনা ঘটেছিল আজকের এই দিনেই। জাতি একটি কলঙ্কজনক অধ্যায়ের মধ্যে পড়েছিল এই 25 ফেব্রুয়ারিতে। আজকে আমরা এই 17 বছর পরেও কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার কিংবা মামলার যে পুরোপুরি সুরাহা সেটি কিন্তু এখনও পাইনি। এই অবস্থার মধ্য দিয়ে আজকে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারা কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন সামরিক কবরস্থানে। সেখানে প্রধানমন্ত্রী কিন্তু তার বাণীতে বলেছেন যে জাতি আজকে বোধগম্য হয়েছে জাতির কাছে যে বিডিআর হত্যাকাণ্ড কেন ঘটেছিল। তো এই পর্যায়ে কিন্তু সবার প্রত্যাশা জায়গায় একটি যে আসলে সেই বিচার প্রক্রিয়া দ্রুত কিভাবে হবে। আজকে এই বিষয়ে আমরা কথা বলবো দেশ এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে। আজকে বাংলা ডাক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ। আমার সঙ্গে আছেন একজন সম্মানিত অতিথি, আমাদের সঙ্গে আছেন জনাব রাশিদুল হক, সহসভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং নির্বাহী সম্পাদক দৈনিক বাংলা বাজার। আমাদের সঙ্গে আছেন অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক এবং কলম লেখক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, শুরুতে যেমনটি বলছিলাম যে আজকে বিডিআর হত্যাকাণ্ডের যে দিবস, সেই দিবসের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। একটি বলা যে গত 17 বছর পরেও কেন আজও আমাদের সেই বিচারের বাণী নিভৃতে কাঁদে। সবার একটি প্রশ্ন, কবে কিভাবে এই বিচার হবে। আসলে প্রশ্ন একটি সেটি হচ্ছে যে আসলে ভুক্তভোগী পরিবারগুলো তাদের ন্যায্য বিচার পাবেন তো? কারণ আমরা তখন দেখেছি 57 জন সেনা কর্মকর্তা সহ সেখানে পিলখানাতে 74 জন মানুষ সেদিন নির্মমভাবে হত্যার শিকার হয়েছিল। আজকে আমাদের সেই ভুক্তভোগী পরিবার সহ সবার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। ভুক্তভোগী পরিবারের জন্য আমরা সমবেদনা জানাচ্ছি যাতে তারা সেই ন্যায্য বিচারটি পায়। সেই প্রশ্ন রাখছি, আসলে পরিবারগুলো ন্যায্য বিচার পাবে তো? জনাব কর্নেল কাজী শরীফ, আপনার কাছে কি মনে হয় আসলে আমরা 17 বছরে যে বিচারটিকে এখন পর্যন্ত রাষ্ট্র করতে পারেনি, সেই বিচার কবে কিভাবে পাওয়া সম্ভব? ধন্যবাদ উপস্থাপক, আমার সহ আলোচক, আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা। ইতিহাসের একটি অত্যন্ত শোকাবহ স্পর্শকাতর অধ্যায়ের দিন আজ 25শে ফেব্রুয়ারি। প্রাক্তন একজন মিলিটারি কর্মকর্তা হিসাবে ব্যাপারটি আমাকে খুব কষ্ট দেয়, বেদনা দেয়। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আসলে যেমন বাঙালি যারা তারা অন্তরে অন্তঃস্থল থেকে অত্যন্ত বেদনা এবং আহত হয়। বিইং এ মিলিটারি অফিসার আই ফিল স্যাড। একজন মিলিটারি অফিসার মারা যাবে সেটা তার জন্য গর্বের বিষয়। যুদ্ধক্ষেত্রে বীর হিসেবে সে মারা যাবে। একজন মিলিটারি হিসেবে যারা আত্মহতি দেবে জাতিসংঘ মিশনে, তার পরিবার সন্তানাদি দেশ বলবে আমার ছেলে বীরের মতো বিশ্ব শান্তি রক্ষায় গিয়ে মারা গিয়েছে। ইভেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আমরা যখন দায়িত্ব পালন করেছি তখন আমাদের অনেক সেনা কর্মকর্তা, প্রায় 80-85 জন সেনা সদস্য ওখানে জীবন বিসর্জন দিয়েছেন দেশমাতৃকাকে রক্ষার জন্য। কিন্তু এই ঘৃণ্য কালো দিবসে 25শে ফেব্রুয়ারি 2009-এ যে ঘটনাটা ঘটেছে, এটা ইতিহাসের একটা কলঙ্কজনক অধ্যায় বাঙালির জন্য। আমি স্পষ্টভাবে বলতে চাই, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প একটা দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে এসছেন, সেটা রাতের অন্ধকারে। আমাদের এখানে 1971 সালে 25শে মার্চ কালো রাত্রি বলা হয়, কিন্তু 25শে ফেব্রুয়ারি কালো রাত্রি না, কালো দিন, যেখানে দেশপ্রেমিক প্রাণপ্রিয় 57 জন মিলিটারি অফিসার সহ সর্বমোট 74 জন জীবন বিসর্জন দিয়েছে। তো এখানে সর্বপ্রথম আমি বলতে হয় যে এই ঘটনার আজ কি ঘটেছিল, কেন ঘটেছিল, বিচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সর্বোপরি ভবিষ্যতের জন্য আমাদের কি শিক্ষা দিচ্ছে এটা নিয়ে আজকে আলোচনা করা আমার দৃষ্টিতে সমীচীন। এ ব্যাপারে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ক্যান্টনমেন্টে গিয়েছিলেন এবং আমাদের এই পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেছেন, অনেক আশার বাণী শুনিয়েছেন। এটা আমাদের জন্য সত্যি একটা ভবিষ্যতের আশার বাণী এবং যারা যে পরিবারগুলো ভুক্তভোগী
তাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। এই ন্যায্য বিচারটা তারা কিভাবে পেতে পারেন আসলে? ন্যায্য বিচারের কথা বলি, 25শে ফেব্রুয়ারি 2009 সালে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনা কিন্তু আজকে যে 17 বছরের একটা ছেলে, সে জানে না যে বাংলার আকাশে, এই বাংলার দেশে যে দেশপ্রেমিক সেনাবাহিনী 57 জন অফিসার একসাথে জীবন তাকে হত্যা করা হয়েছে। বিশ্বের ইতিহাসে এমন কোনো যুদ্ধ ঘটে নাই যে একদিনে 57 জন মিলিটারি অফিসারকে হত্যা করা হয়েছে। তো সেই ঘটনাটা আমার নিজ দেশে ঘটেছে। এটা সর্বপ্রথম বলবো আমাদের দেশের তৎকালীন গোয়েন্দা ব্যর্থতা। জি, ধন্যবাদ জনাব কাজী শরীফউদ্দিন। আমরা ফিরে জনাব রাশিদুল হক আপনার কাছে। আপনি দীর্ঘ সময় মাঠের সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত। আপনি 2009-এর সেই 25 ফেব্রুয়ারি আপনি মাঠেই ছিলেন। আজকে আপনি অনেক বড় দায়িত্বের সঙ্গে আছেন, কিন্তু আপনার সেই মাঠের অভিজ্ঞতার আলোকে আপনার কাছে কি মনে হয় আসলে যে ভুক্তভোগী পরিবার করার কথাগুলো বললেন কর্নেল কাজী শরীফ, যে তারা বিচার পাবেন সে আশা তিনিও করছেন, আপনার কাছে কি মনে হয় আসলে কিভাবে এই ন্যায্য বিচারটা সম্ভব হতে পারে? ধন্যবাদ। আজকের এই আলোচনা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা আমাকে ডেকেছেন এবং আমার যে সহ আলোচক আছেন কর্নেল সাহেব এবং বাংলা টিভির যারা দর্শক আছেন, শ্রোতা আছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই এত বড় একটা ঘটনা আজকের দিনে আমি প্রথমে এই বীর শহীদদের প্রতি মানে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই যে একটা নেক্কারজনক ঘটনা বাংলাদেশের ইতিহাসে, এত বড় ঘটনা বিশ্বের ইতিহাসে আমার সহ আলোচক বলেছেন যে ঘটেছে কিনা এটা কিন্তু কেউ বলতে পারে না। কারণ আপনি দেখেন বাংলাদেশের বাছাই করা এই পিলখানাতে নিয়ে গেল বাছাই করা অফিসারদের, যারা জাতীয়তাবাদী এবং যারা দেশপ্রেমিক, এরকম সেনা অফিসারদেরকে এইখানে বাধ্যতামূলকভাবে পোস্টিং দিল ওই সরকার। তৎকালীন যে শেখ হাসিনার সরকার ছিল, সেই সরকার সেইখানে তাদেরকে নানা জায়গা থেকে নিয়ে এখানে বলা চলে যে তাদেরকে এখানে পোস্টিং দিয়ে পরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আপনি দেখেন এটার সঠিক তদন্ত কিন্তু ওই সরকার আমলে হয়নি এবং একটা গোজামিলের একটা তদন্ত করছিল। আপনি দেখেন সেনাবাহিনী থেকে, আমার সেনা কর্মকর্তা আছেন, সেনাবাহিনী থেকে যে একটা তদন্ত করা হয়েছিল তৎকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পরে আর কিন্তু সেটা আলোর মুখ দেখেনি। তারপর আপনার এই 5ই আগস্টের পট পরিবর্তনের পর ডক্টর ইউনূসের সরকার ক্ষমতা নেওয়ার পর একটা কমিশন গঠন করেছে এবং তারা একটা রিপোর্ট দিয়েছে, অত্যন্ত চমৎকার সত্য রিপোর্ট উপস্থাপন করেছে জাতির সামনে। সেই রিপোর্টে আপনার সেই ঘটনার যত পূর্ব পরিকল্পনা এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কত বড় একটা ষড়যন্ত্র ছিল সেটা কিন্তু ফুটে উঠছে। আজকের দিনে আমরা আশাবাদী হচ্ছি, আপনি যে প্রশ্নটা করেছেন যে বিচার হবে কিনা, যেহেতু এই বাংলাদেশের মানুষ আমরা যারা সকলে যে জিনিসটা জানার কথা ছিল কিন্তু জানতে পারে নাই, কিংবা এটা জনসম্মুখে হাজির করে নাই, তদন্ত করে নাই, সঠিক তদন্ত করে নাই, সেটা যেহেতু তদন্ত হয়েছে এবং কমিশন করে সেটার ভিতরের কাহিনী জনসম্মুখে উপস্থাপন করা হয়েছে, সেটাকে ফাঁকি দেওয়া আর কারো পক্ষে সম্ভব না এবং সেই ঘটনা বাংলাদেশের মাটিতে বিচার হবে, এটা আমি প্রত্যাশা করি। আরেকটা কথা বলছেন সেদিনের ঘটনা, আমি যখন ওই দিনের ঘটনা 9 সালে এই 2009 সালে 25 ফেব্রুয়ারি আমরা যখন খবর পাই, আমরা টেলিভিশনে কল দেখতে পাইতেছিলাম হঠাৎ করে যে এখানে একটা বিদ্রোহ শুরু হয়েছে, বিডিআর বিদ্রোহ। আসলে এটা বিদ্রোহ ছিল না। আমি কিন্তু যেদিন ওই ক্যান্টনমেন্ট থেকে ওই এই পিলখানা থেকে লাশগুলো বের করে আমি পিছন দিক দিয়ে কিন্তু সর্বশেষ ঢুকেছিলাম, যখন লাশগুলা বের করে নিয়ে আসে বড় বড় গাড়িতে করে লাশগুলা যে তাদেরকে বের করে নিয়ে আসতেছে, আমি সাংবাদিক হিসাবে ওইখানে ঢুকার একটা সুযোগ পেয়েছিলাম এবং তখনও আমি দেখছি যে এর ভিতর দিয়ে সোয়ারেজের লাইন দিয়ে কিভাবে লাশগুলা এই নিচের দিকে নামতেছিল পানির সাথে এবং ওইখান থেকে তুলে তুলে সেইটা গাড়িতে করে কোথায় নিয়ে গেছিল সেটা জানি না, গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। আমরা সেটা রিপোর্ট করছি এবং পরবর্তীতে দেখলাম যে তাদেরকে সামরিক কবরস্থানে দাফন করা হয়েছে এই শহীদদেরকে। তো সেই ঘটনার পরে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার কাছে অনেক
এই আপনার অফিসাররা প্রশ্ন করেছিল, যারা প্রশ্ন করেছিল তারা কিন্তু কেউ চাকরিতে নাই, এবং সাথে সাথে তাদেরকে শনাক্ত করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। সেনাবাহিনীর অনেক অফিসার, শুধু যারা ওই সময়ে ঘটনার পরিপ্রেক্ষিতে শহীদ হয়েছেন তারা তো হয়েছেন, আর যারা বাইরে ছিলেন এবং এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেছিলেন তারাও কিন্তু চাকরিতে নাই, তারাও কিন্তু শাস্তি পাইছেন। সেটারও শাস্তি হওয়া উচিত আমি মনে করি। যাদের লিগেল কথা বলতে গিয়ে যারা এই শেখ হাসিনার আক্রোশের শিকার হয়েছিলেন তৎকালীন সময়ে, আপনি দেখেন কি নাটকটা সাজাইছিল। একদিকে আপনি দেখেন সেনাবাহিনীর উপরে এতগুলো অফিসারের উপরে আক্রমণ হইল, আপনার সেনাবাহিনী থেকে বলল, যদি আমি মনে করি, আমি বিশ্বাস করি 9 ডিভিশন কাছেই ছিল, সেনা সদর কাছেই ছিল, যদি তারা তাদেরকে মুভ করার সুযোগ দিত এতগুলো সেনা অফিসার হত্যার শিকার হইতো না, হয়তো একটা দুইটা ঘটনা, সামান্য ঘটনাতে এর শেষ হয়ে যেতে পারত। সেটাকে যাতে না আসে, এটা আপনারা এই রিপোর্টের মধ্যে পাইছেন, আমরাও পাইছি রিপোর্টের মধ্যে, যে তারা যাতে এখানে না আসে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এরকম হুমকি দেওয়া হয়েছে যে অন্য একটা দেশ থেকে আইসা আমাদের দেশে ঢুকে পড়বে, তারা এসে এটা হস্তক্ষেপ করবে, এরকম একটা এই রিপোর্টে তো চলে আসছে যে এরকম একটা ঘটনা। তো দেখেন এত বড় একটা ঘটনা ঘটলো, এটার সাথে একেবারে সরকার, তৎকালীন সরকার একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তারা জড়িত থেকে এরকম একটা ঘটনা ঘটাইছে। এটার কারণ ছিল আরও এই দেশকে দুর্বল করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে দুর্বল করা। এই যে গণতন্ত্রহীন দেশটা ছিল আপনার গত 16-17 বছর, সেটারই কিন্তু ধারাবাহিকতা এটা। আপনার সেনাবাহিনীর মনোবল ভেঙে দিছে, এত বড় একটা আমাদের সম্পদ, সেটার মনোবল ভেঙে দিয়ে যেখানে সেনাবাহিনীকে হত্যা করছে, আপনারা সেনা কর্মকর্তাকে হত্যা করছে, এবং চৌকস সেনা কর্মকর্তা তারা। আপনার যারা এই শাকিল সাহেব কি মানে র্যাবে ছিলেন, এবং কি মানে তুখোর একজন কর্মকর্তা ছিলেন, মেধাবী একজন কর্মকর্তা ছিলেন, তাকে গুলজার, তারপরে আরো অনেক যারা ওইখানে যাদেরকে শহীদ করা হয়েছে তাদের কিন্তু বেছে বেছে, আমি বলছি শুরু থেকে, বেছে বেছে এখানে পোস্টিং দেওয়া হয়েছিল হত্যা করার উদ্দেশ্যে। তো যাই হোক, আমি প্রত্যাশা করি আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় বলেছেন, এবং এই দেশের মানুষ প্রত্যাশা করে এটার বিচার হবে। বিচার না করে কোনো উপায় নেই। তিনি এটা বলেছেন যে তদন্ত কমিশন যেটা আছে সেটাই চলবে, নতুন করে কোনো তদন্ত কমিশন। হ্যাঁ, দুদিন আগে কিন্তু একটা কথা বলছিলেন, আমি এই ব্রিফিং এ ছিলাম, আপনিও জানেন, ওই ব্রিফিং এ দেখছেন আপনি, ওই ব্রিফিং এ আমিও ছিলাম, তখন একটা নতুন করে কমিশনের কথা বলছিলেন। তারপরে যাই হোক, মানে মনে হয় যে প্রধানমন্ত্রী বা মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নিচ্ছে যে আর নতুন তদন্তের দরকার নাই, যেহেতু একটা নিরপেক্ষ তদন্ত হয়েছে। ফজলুর রহমান সাহেব যেই তদন্ত করেছেন, যে রিপোর্ট দিয়েছেন, অত্যন্ত নিখুঁতভাবে সেগুলো নিজেই দীর্ঘ সময় বিজেপিতে ছিলেন, তার সময় অনেক সাফল্যজনক ঘটনা আছে। আচ্ছা আচ্ছা, আপনার সীমান্তে আপনার ভারতীয় বাহিনীকে প্রতিরোধ ঘটনা, সেটা খুবই ঐতিহাসিক ঘটনা। ধন্যবাদ জানাব রাশিদুল হক। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আমরা আলোচনা করব দেশ এবং দেশের বর্তমান প্রেক্ষাপটে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টক। সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে, এটা মিলও আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথে যাত্রাই একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না, এটা কোন মডিউলের মধ্যে পড়বে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাত এই ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত। তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি খুবই পাওয়ারফুল। জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া সরকার। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি।
বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30 প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার সৃষ্টি আমাদের কতটুকু হচ্ছে? যে একটা রেগুলার মার্কেট রিসার্চের জায়গা দরকার এখানে, সেটা সরকারিভাবেই দরকার, যেহেতু এটা একটা দীর্ঘ সময়ের একটা ব্যাপার। মালয়েশিয়াতে কবে গিয়েছিলেন এবং কিভাবে আপনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হলেন? বিভিন্ন সেক্টরে যেমন ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, এই দুটো সেক্টর হচ্ছে সবচেয়ে বেশি। তারপর থার্ড নাম্বার হচ্ছে প্ল্যান্টেশন। থাইল্যান্ডে ব্যবসার বিষয়টি আসলো আপনার? থাইল্যান্ডের বিভিন্ন সুযোগ সুবিধা, থাইল্যান্ডের মানুষের ব্যবহার, ওখানকার ব্যবসায়িক সেটআপ দেখে আমি 2015 সালে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত 9:30। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান। সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। সুস্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? মাউথ ইজ দ্য গেটওয়ে টু হেলথ, অর্থাৎ মুখই স্বাস্থ্যের প্রবেশপথ। ত্বককে আমরা কি করে আরেকটু আকর্ষণীয় করে তুলতে পারি? সেক্ষেত্রে প্রথম জিনিসটা ত্বকের ক্ষেত্রে আমি বলবো যে ত্বকটা প্রপারলি ক্লিন করতে হবে। এই ধরনের পরীক্ষার কাদের জন্য জরুরি? একজন দর্শক অপেক্ষা করছে। আমার নাম মনিরুল ইসলাম সুমন, আমি ভালুকা থেকে বলছিলাম। জ্বর যেটা 7 দিনের বেশি, তার সাথে একটু পেট নরম হচ্ছে, এই ধরনের সমস্যা, তাহলে আপনি টাইফয়েড সন্দেহ করবেন। ডাক্তার অর্থি জুখরিফের উপস্থাপনায় স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আপনার ডাক্তার দেখবেন সরাসরি প্রতি মঙ্গলবার রাত 8:30। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা টক। সরকার আর জনগণের মধ্যে তো একটা পার্থক্য যেমন আছে, একটা মিল আছে। কেউ কেউ বলছেন এ ধরনের প্রস্তাব দাবির কারণে নির্বাচন বিলম্বিত হতে পারে, কেউ বলছেন ষড়যন্ত্রের অংশ। 12টা নির্বাচনের মধ্যে আপনি মাত্র 3টে নির্বাচনকে বলতে পারেন যে জেনারেলি অ্যাকসেপ্টেবল। আমাদের গণতন্ত্রের পথযাত্রাই একটা বড় কাজ, তার অন্যতম বিষয় হচ্ছে ভোট। আমাদের এখন তত্ত্বাবধায়ক সরকার নেই। আওয়ামী লীগের পতন হয়েছে, তো আওয়ামী লীগের মন্দ কারণে। আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারি। নিউক্লিয়াস অফ দ্য ফোকাস। কোনো অপরাধী কি অপরাধ করে গ্রেফতার হওয়ার জন্য বসে থাকে? তো তারা কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখালো না, এটা কোন মডিউলের মধ্যে পড়বে? ভবিষ্যতে পিআর থেকে সরে আসার সম্ভাবনা আছে জামাত ইসলাম। দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে জামাত এই ব্যাপারে একদম কিন্তু এটা মনে করে যে এই সরকারকে সময় দেওয়া উচিত। তো ওই বাজারের উপরে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে সিন্ডিকেট ডেফিনেটলি খুবই পাওয়ারফুল। জনগণের কল্যাণে রাজনীতি নাকি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কল্যাণে রাজনীতি? জনগণের মনোনীত, জনগণের পছন্দের সরকার, জনগণের বেছে নেওয়া সরকার। ইতিহাসের ধারাবাহিকতায় যদি বিচার করি, তাহলে আজও আমাকে এটা বলতে হয় যে আমরা বীরের জাতি। বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত 9:30। প্রবাসী ভাই বোনদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলি। ব্রিটেনে কত সাল থেকে শুরু হয়েছিল? ফুল ওয়াইজেসটা তারা কিন্তু দিয়ে দিত বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য। আর কি কি জায়গা আমাদের ডেভেলপ করা উচিত হার্ড স্কিলের জন্য? এনএসডিএ থেকে আমরা যে কারিকুলাম আমরা এখন ফলো করছি, আমি বিশ্বাস করি যে তারা দেশের বাইরে গিয়ে ভালো থাকবে। ভাষার দক্ষতা উন্নয়ন করার জন্য পদ্ধতিগুলো কি? যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে আমাদের শুরু করা উচিত লিসনিং দিয়ে। নতুন বাজার দর্শক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখছেন বাংলা টক, আপনাদের সঙ্গে আছি আমি এম বাদশাহ। আমার সঙ্গে আছেন একজন সম্মানিত অতিথি, আছেন রাশিদুল হক, সহ সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, আছেন কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফ উদ্দিন, নিরাপত্তা বিশ্লেষক এবং কলম লেখক। আমরা কথা বলছিলাম দেশ এবং দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে। সেখানে একটি বিষয় নিশ্চয়ই দর্শক আপনাদের জানার কথা, আজকে বিকেলে এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তিনি বলেছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে প্রথম অধিবেশনে অভিশংসন করতে হবে এবং গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে। আমি একটু প্রথমে যেতে চাই, আমাদের সঙ্গে আছেন জনাব রাশিদুল হক, সহ সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। জনাব রাশিদুল হক, আপনি বিষয়টাকে কীভাবে দেখছেন এবং রাষ্ট্রপতিকে অভিশংসন করার যে প্রক্রিয়াগুলো আছে বা যে রুলস অফ রেগুলেশনসগুলো আছে, সেই প্রক্রিয়ার সঙ্গে এই যে দাবি বা এই যে চাওয়াটা, সেটা কতখানি সঙ্গত কিংবা প্রাসঙ্গিক এই মুহূর্তে? এই মুহূর্তে আপনি সঠিকই বলেছেন যে নাহিদ ইসলাম যে কথা বলেছেন যে তার পদত্যাগ দাবি করছেন অথবা অভিশংসন যে সংসদে গ্রেপ্তার করার কথা বলেছেন। আসলে রাষ্ট্রপতি যে কাজটি করেছেন, আমি সাংবাদিক হিসাবে
তথ্য পাওয়ার অধিকার রাখি, এটা আমি মনে করি যে তথ্য আদায় করতে গিয়ে যে সাংবাদিক সাহেব যে কাজ করেছেন এটা সঠিক করেছেন, কিন্তু রাষ্ট্রপতি সঠিক করেছেন এটা আমার মনে হয় না। তিনি কি বলবেন কি বলবেন না এটা সেক্ষেত্রে তার অবস্থান অনুযায়ী অবস্থান অনুযায়ী তাকে এটা ঠিক হয়নি, এটা আমি মনে করি। কারণ আমি সাংবাদিক হিসাবে আমি অনেক চেষ্টা করবো, আপনার কৌশল করবো যে আমি তথ্য বের করে নিয়ে আসতে, কি ঘটতেছিল, কি ঘটতে যাচ্ছে, এগুলা জানার অধিকার সাংবাদিক এবং মানুষের কাছে তুলে ধরার অধিকার সাংবাদিকের আছে, অবশ্যই আছে। কিন্তু রাষ্ট্রপতি উনি একটা মানে রাষ্ট্রের যে অভিভাবক এবং রাষ্ট্রের যে পিছনে অনেক ঘটনা থাকে, দুর্ঘটনা থাকে, এগুলা জনসম্মুখে তুলে ধরা আমি মনে করি এটা যে উচিত হয়নি। এটার জন্য উনি যে দাবি এখন উঠছে এই দাবি অযৌক্তিক নয়, আমার দৃষ্টিতে অযৌক্তিক। আমরা আপনার কাছে আসবো, আমরা ফিরছি অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফুদ্দিন আপনার কাছে কি মনে হয় আসলে, কারণ আপনি রাষ্ট্র এবং সামরিক দুই বিষয়ে আপনার পারঙ্গমতা রয়েছে এবং কাজ করেছেন, আপনার কাছে কি মনে হয় বিষয়টিকে আসলে? ধন্যবাদ। আমি সত্যি পুরাতন কথাটা একটু শুধু বলছি যে আজ ৭-৮ জন কর্মকর্তার আত্মার মাগফিরাত এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আজকের এই কালো দিনে। এখন আসি প্রেসিডেন্ট প্রসঙ্গ। সরকার আসবে যাবে, দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু একটা ডেমোক্রেটিক সরকার তার নিজস্ব গতিতে যখন চলে তার পিছনে একটা রুলস রেগুলেশন আইন থাকে, দ্যাট ইজ কল কনস্টিটিউশন। আমরা বাংলাদেশের নাগরিক, সো আমাদের বাংলাদেশের কনস্টিটিউশন বা সংবিধান আছে। এই আইনের ক্ষেত্রে কেউ, এই কনস্টিটিউশনের ক্ষেত্রে কেউ আইনের ঊর্ধ্বে নয়। তো যেখানেই থাকুক না কেন, এগেইন দেয়ার ইজ এ ওথ, দিস ইন অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। যেমন আমেরিকার প্রেসিডেন্ট, তার কিন্তু 7টা জিনিস করা ফুললি ফরবিডেন। তার একটা জিনিস হচ্ছে, যেমন উনি আমেরিকার প্রেসিডেন্ট কখনো পার্সোনাল প্লেনে চলাফেরা করতে পারেন না, এয়ারফোর্স ওয়ানে চলতে হবে। 7টার ভিতরে আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে তার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট অনুসারে তার যে সাধারণ নাগরিকের কোনো আইডিকে উনি স্টপ করতে পারেন না, দ্যাট ইজ ফান্ডামেন্টাল রাইট। ইভেন ফেডারেল কোর্ট 2018-এ পাশ করে দিয়েছে যে যখনই প্রেসিডেন্ট থাকবে না কেন সে তার ব্যক্তিগত মেইল দিয়ে বা ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বা এনি যোগাযোগের মাধ্যমে সরাসরি প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারে। ঠিক এমনি করেও আমাদের দেশের প্রেসিডেন্ট যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব আছেন, উনি সোকল্ড যে আওয়ামী সরকারের সময় আছেন, তত্ত্বাবধায়ক সরকারের সময় আছেন, বর্তমান সরকারের সময় আছেন। ও আবার অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বলে দেয়ার ইজ সাম রুলস 1923, মানে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট। তো অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ওথ নেওয়ার পরে ব্রেক করা যায় না, বাট সঠিক উনি যে ব্রেকটা করেছেন, যে কথাগুলো বলেছেন, সেটা অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের পরে কিনা সে ডিসিশনটা আইনের মাধ্যমে দেবে। আইনটা হচ্ছে আমাদের যে ল এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের ডিসিশন মোতাবেক, যারা জুডিশিয়াল ডিপার্টমেন্ট, সেটার মাধ্যমে। আবার এই আইনের জন্যই তো আমরা এত পরিশ্রম করে দেশে কনস্টিটিউশন মোতাবেক আমরা ইলেকশন করলাম। ইলেকশন করে যে আমাদের যে 3টা খুঁটি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, দেন জুডিশিয়ারি। দ্য লেজিসলেটিভ, দ্যাট ইজ আমাদের যে আইন প্রণয়নকারী যে প্ল্যান, সংসদ, যে সংসদ সদস্যরা যেখানে আসবেন তারাই আইনটা রিসার্চ করেই দেখবেন যে উনি প্রেসিডেন্ট হিসাবে সত্যি এটা ব্রেক করেছেন কিনা। যদি উনি আইনের ভঙ্গ করে থাকেন তাহলে উনি আইনে উঠবে না, আইন মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যতগুলো লোক, যেমন কোনো সরকার বিশ্বের যে কোনো জায়গায় নতুন করে যখন ক্ষমতায় আসে, গ্রাজুয়ালি তাদের অ্যাপয়েন্টগুলো চেঞ্জ করে। এই যে রিসেন্টলি আমাদের যে চিফ সচিবগুলো আমাদের চেঞ্জ হয়েছে, দেন আমাদের নর্মাল রুটিন অ্যাক্টিভিটিস, পুলিশের আইজিপি চেঞ্জ হয়েছে, আজকে ব্যাংকের গভর্নর চেঞ্জ হয়েছে। দিস ইজ দ্য কন্টিনিউয়াস প্রসেস অ্যান্ড ইট ইজ এ রুটিন অ্যাক্টিভিটিস। জি, ধন্যবাদ জনাব কর্নেল শরীফ। আমি একটু যাচ্ছি জনাব রাশেদুল হক আপনার কাছে। জনাব শরীফ বলছিলেন যে এই যে বিভিন্ন উচ্চপদস্থ প্রধানদেরকে যে পরিবর্তনের যে চলা হচ্ছে সরকার পরিবর্তনের মাধ্যমে, আজকে হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পরিবর্তন। তো এখানে আসলে যে প্রক্রিয়াতে হচ্ছে, প্রক্রিয়াগুলো কি যথাযথ নিয়ম মেনে হচ্ছে? কারণ একটি অভিযোগ আমরা যেটা দেখেছি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিষয়ে সেখানে মব করা হয়েছে। আসলে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা কতখানি যৌক্তিক? আসলে বাংলাদেশ ব্যাংকে যে ঘটনা ঘটেছে সেটা হলো যে এদের অভ্যন্তরীণ, আমি মনে করি যে তাদের মধ্যে যারা ক্ষুব্ধ ছিলেন তারা হয়তো এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে, যতদূর আমি রিপোর্ট দেখেছি আর কি। তো এখানে সরকার যে কাজটি করেছেন, একটা সরকার ধরেন এই যে আমাদের কর্নেল সাহেব বললেন আমেরিকার সরকারের কথা,
ওই দেশের সরকার কি হয়, যখন যে সরকার আসে তার টোটাল সেটআপটা তার মতো করে আবার নিয়ে নেয়, ওইভাবে দেশ পরিচালনা করে। আমাদের দেশে হয়তো সেটা সম্ভব না, সিভিল সার্ভিস যে বা অন্যান্য সার্ভিস যেগুলো আছে সব ঠিক থাকে, তবে তাদের একটা পছন্দ অপছন্দের বিষয় আছে, যোগ্য অযোগ্য। যেমন বিগত দিনে যে প্রশাসনের যে ইগুলো ছিল, কর্মকর্তারা অতি দলবাজ এবং এই শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য তারাও কিন্তু অনেক দায়ী ছিল। শেখ হাসিনা একা কিন্তু ফেসিস্ট হয়নি, এই শেখ হাসিনাকে ফেসিস্ট করতে এই প্রশাসন বা বিভিন্ন লোকজন এদের সাথে জড়িত ছিল। তো আজকের যে ঘটনা ঘটছে যে এটা কিন্তু রুটিন ওয়ার্ক। একটা নতুন সরকার যখন আসছেন ওনার না ওয়ার্কটা রুটিন ওয়ার্ক, কিন্তু প্রক্রিয়াটা কি কেমন ছিল? প্রক্রিয়াটা আইনগতভাবে যারা প্রশাসনের লোক তারা ভালো বলতে পারবেন। সাংবাদিক হিসাবে যেটুকু মনে করি, এই প্রক্রিয়ায় তো মানে যেহেতু উনি চুক্তিভিত্তিক নিয়োগ ছিলেন, ওনার চুক্তি বাতিল করবে, নতুন হ্যাঁ উনি চলে যাবেন, বাতিল করার আগে সেখানে এই ধরনের পরিস্থিতি অভ্যন্তরীণ। আমি বিষয়টা বলছি, আমি আপনাকে বলি, আপনি দেখবেন কদিন আগে বিএসএস এর একটা ঘটনা, আপনি সাংবাদিক, আমিও যেহেতু সাংবাদিক, বিএসএস একটা ঘটনা ঘটছে, কিন্তু এরকমই একটা ঘটনা, ক্ষুব্ধ মানুষের যে ওই কি বলে যে ক্ষুব্ধের একটা বহিঃপ্রকাশ, সেটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি রাশেদ ভাই আমি একটু আসি যে আপনি বরিশালের একটি ঘটনা আপনার চোখে পড়ার কথা, গত কালকেরই ঘটনা যেটি ছিল যে সেখানে এজলাসে বিচারককে ক্ষোভের যে বহিঃপ্রকাশ দেখিয়েছেন জামিন দেওয়ার কারণে আইনজীবীরা। মানে এখন এই ক্ষোভের যে বিষয়টি, সেটা একটা নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে, গত 17 বছরের নানা জটা জঞ্জাল যে অভিযোগগুলো সেগুলো তো সময় লাগবে একটা সরকার দায়িত্ব গ্রহণ করার পরে তার প্রশাসনিক কাজগুলো। তো সেখানে এ ধরনের যে ঘটনা, সেটা মানে যে রেগুলারাইজ যে পদ্ধতি বা প্রক্রিয়া, সেটাকে বাধাগ্রস্ত করার জন্য কেউ কোনো ষড়যন্ত্র করছে? হ্যাঁ, থাকতে পারে, সে ষড়যন্ত্র করতে পারে। একটা নতুন সরকার বসছে, এই সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলানোর জন্য নানা ধরনের চক্রান্ত থাকতে পারে। তো আমি মনে করি যে সরকার যে প্রক্রিয়া করছে, এবং আমাদের ধৈর্য ধরা উচিত, যারা আমরা মানে জনগণ এই সরকারকে একটু সুযোগ দেওয়া উচিত। তারা যে কাজগুলো করছে, আপনি দেখেন আপনার এই যে মাননীয় প্রধানমন্ত্রী সকালবেলা কিন্তু সচিবালয়ে আসছেন, অফিস করছেন, এবং উনি 9টা 5টার মতো অফিস করছেন। আমাকে এই প্রশাসনের এক কর্মকর্তা কালকে ফোন করছেন যে এইভাবে প্রধানমন্ত্রী অফিস করলে আমাদের অবস্থা কি হয়। আসলে কি মানে আমাদের এই প্রশাসনের এমনভাবে মানে তেলবাজি করতে করতে মানে তাদের কর্মদক্ষতা এইভাবে হয়ে গেছে যে মনে করেন ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি। তো এখন টাইট হয়ে যাচ্ছে প্রশাসন। আপনার 9টায় যদি প্রশাসনের এই যে পরিবর্তন যেটা, সেখানে তো সময় দিতে হবে। কর্মসূচি আপনার কাছে কি মনে হয় যে সরকারকে বিব্রত করার জন্য কি কোনো পক্ষ এই যে বাংলাদেশ ব্যাংকের মোব কিংবা ক্ষোভের কথা বলে যে পরিস্থিতি তৈরি করছে, সেটা কি সরকারকে বিব্রত করা হচ্ছে না? দেখুন, অনেক চড়া উত্তর পেরিয়ে গণতন্ত্রের ইলেকশনের মাধ্যমে আমরা একটা নতুন সরকার পেয়েছি। সেখানে আমাদের প্রত্যাশা অনেক। এই প্রত্যাশা যেমন অনেক, ঠিক এমনি করে ওনারও শত্রু অনেক, ওনার দায়িত্ব অনেক এবং শত্রু অনেক। অ্যাবসলিউট পাওয়ার ম্যাক্সিমাম করাপ্টেড, এটা টোটাল 300 সিটের আগেই মানে 199 সিটের ভিতরে 212 সিট তারা অলরেডি পেয়ে গেছেন, কিন্তু মন্ত্রী হয়েছেন মাত্র ইনক্লুডিং প্রাইম মিনিস্টার অনলি 50। বাদ বাকি যে 200 ভিতরে, তাদের ভিতরে হিউম্যান জেলেসি আছে। নিজেরা নিজেদের ধরে দিচ্ছেন যে অমুক ছিলেন কেসের আসামি, অমুক মব সন্ত্রাস করেছেন, অমুক এই কাজ করেছেন। নিজেদের ভিতরে এই যে ঘটনা বিগত আওয়ামী লীগ সরকারের ভিতরে, তারা বেশি যেহেতু ক্ষমতার সিট টিট দখল টকল, এটা মানে যখন আওয়ামী বেশি হয়ে গেছে তখন একজন ক্ষমতায় গেলে সেম দলের লোক কিন্তু তার পিছনে লেগে গেছে। এইটা কিন্তু ক্ষতিকর। রিগার্ডিং দিস অ্যাসপেক্ট আমরা এই সরকারের কাছে অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে আওয়ার ফান্ডামেন্টাল রাইট যে আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হবে, ডিসিপ্লিনের কোনো বিকল্প নাই। আইন প্রয়োগ করতে গেলে কঠোর হতে হবে, কঠোর না হলে কোন দল কোন মত ইম্যাটেরিয়াল, আগে হচ্ছে আইন সঠিকভাবে প্রয়োগ করতে হবে। রাস্তায় আজকে বের হতে গেলে ওই 3 হুইলার রিক্সার প্রেসারে, আমাদের অটোরিক্সার প্রেসারে টোটালি আমাদের যে যাতায়াত ব্যবস্থাটাকে ক্লস করে দিয়েছে। এটার জন্য কিন্তু সরকারকে দায় নিতে হবে, দুর্নাম নিতে হবে। তাদের ব্যাপারে কঠোর ডিসিশন নিতে গেলে যদি চিন্তা ভাবনা করছি আমরা তাদের ভোট পাবো না, সরি, দ্যাট ইজ ইম্যাটেরিয়াল। আগে শক্ত ডিসিশন নিতে হবে, তার যেখানে থাকার কথা সে সেখানে থাকবে। দেশে যে জনগণ যে ফান্ডামেন্টাল রাইট, যে সাধারণ জনগণ
যে অন্ন বস্ত্র বাসস্থান এটা আমাদের মানে মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রধানতম দায়িত্ব। সেক্ষেত্রে বাজারে অবশ্যই শৃঙ্খলা বিধান করা এবং আইনের শাসন থাকতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব কর্নেল কাজী শরীফউদ্দিন এবং জনাব রাশিদুল হক। আপনাদের দারুণ উপস্থাপনের মাধ্যমে অনেক তথ্য আমরা নিশ্চয়ই দর্শক পেয়েছি। আমরা আশা করি দর্শক এর মাধ্যমে আমাদের নতুন ধরনের ভাবনার উদয় হবে। আমরা দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সবাইকে ভালো থাকবেন, শুভরাত্রি।